আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা 25 থেকে 28 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে, তবে এখনও অন্ধকার হয়ে যায়নি। চারিদিকে আলো আঁধারি ভাব বিরাজমান। প্রকৃতি এক অদ্ভুত অদ্ভুতুরে মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। তার এই মায়াময় পরিবেশে ডুপ্লেক্স বাড়ির সাথে দাঁড়িয়ে আছেন মায়াদেবী। অসম্ভব সুন্দর এই পরিবেশ। সম্ভবত মায়াদেবীর জন্যই আকাশে সন্ধ্যা তারাটি জ্বলজ্বল করছে। যে কেউ দেখলে তাকে অন্যান্য সকল সাধারণ তারা থেকে আলাদা করতে পারবে। এর ভিন্নতা কারণ হলো এর আকার এবং উজ্জ্বলতা। এই মহাজাগতিক বস্তুটি কি প্রাণকে নতুনভাবে জীবন দেয়, বাঁচতে শেখায়। মায়াদেবী অদ্ভুত চোখে চেয়ে আছেন সেই সন্ধ্যাতারাটির দিকে। কি অপরূপ দেখতে এটিকে! এই বস্তুটি পৃথিবীর বাইরে অবস্থিত, আর সে পৃথিবীর বাইরের একটি বস্তুকে খালি চোখে দেখছে। ব্যাপারটা ভাবতেই সম্পূর্ণ শরীর এক প্রকার শিহরণ বয়ে যাচ্ছে। আচ্ছা, কখনো কি কেউ ভেবেছে এইসব চাঁদ, সূর্য, তারা, এইসব পৃথিবীর বাইরের মহাজাগতিক বস্তু, এইগুলো আমরা খালি চোখেই পৃথিবীতে দেখি? ভাবলে কি তার অনুভূতিটাও মায়াদেবীর মতোই হবে? চারুর এখনো বিশ্বাস হতে চায় না সাজিদ তাকে জেল থেকে পালাতে সাহায্য করছে। শুধু তাই নয়, চারুকে নিজের বাড়িতে সে আশ্রয় অবধি দিয়েছে। এইটাই সম্ভবত এখন সবচেয়ে সুরক্ষিত স্থান চারুর জন্য। ওর মনে হয়েছিল সাজিদ কোনোভাবেই আইন ভেঙে চারুকে মুক্তি দেবে না। হিমেল আর সীমা দিলেও সাজিদ দেবে না, কিন্তু ঘটনা ঘটে গেল সম্পূর্ণ উল্টো। হিমেল আর সীমা নিরুত্তাপ উদাসীন ছিল, কিন্তু চারুকে অতি কৌশলে জেল থেকে মুক্ত করে এনেছে সাজিদ। রাতের অন্ধকারে সকলের অগোচরে সাজিদ কারাগারের দরজা খুলে দিয়েছিল। চারুকে লুকিয়ে নিয়েছিল জিপে। পুলিশের জিপ খুবই সুন্দরভাবে কোনো বাধা ছাড়াই অতিক্রম করেছিল একের পর এক পথ। তারপরই সে এসেছিল এখানেই। এখনও যেন বিশ্বাস হতে চায় না, সাজিদ না থাকলে আজ হয়তো ওর আর কোনো অস্তিত্ব থাকতো না। তাছাড়া এমনিতেও তো ওর কোনো অস্তিত্ব নেই। নাজিমুদ্দিন সম্পূর্ণ অস্তিত্বই বিনষ্ট করে দিয়েছে ওর। না, নাজিমুদ্দিন না, সুবাহান! কি অদ্ভুত! এতদিন যে লোকটাকে নিজের বাবা জানলো, তার আসল নামটাই কি না তার অজ্ঞাত ছিল। সাজিদ কখনো চারুর পাশে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করেনি সে। কি করছেন চারুলতা? হঠাৎই কারোর কণ্ঠস্বরে চমকে উঠল চারু। নিজের বাঁ পাশে তাকাতেই আবিষ্কার করলো সাজিদকে। আপনি? হ্যাঁ, আপনার সাথে দেখা করতে এলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি? সত্যি উত্তর দেবেন কিন্তু। অনেক দিন যাবতই প্রশ্নটা আমার মাথায় ঘুরছে, কিন্তু আপনি আমাকে সঠিক উত্তর দিচ্ছেন না। কী প্রশ্ন? নাজিমুদ্দিনের কলিজা কি করেছিলেন? মানে আপনি তো হামিদকে কথা দিয়েছিলেন সেটা খাবেন না। আপনি কি আপনার কথা রেখেছিলেন? আর যদি রেখেও থাকেন তবে কলিজাটার কি হলো? নাজিমুদ্দিনের কলিজাও পাওয়া যায়নি। হামিদ খেয়ে ফেলেছে। চারুলতা, আমি সত্যিটা জানতে চাই। আমি জানি হামিদ এটা খায়নি। হামিদ কিভাবে এটা খেতে পারে? আপনি বারবার আমাকে এই আজগুবি উত্তরটা কেন দিচ্ছেন? আমি সত্যি বলছি। না, আপনি সত্যি বলছেন না। আমি একটা প্রশ্ন করি? না। প্রশ্ন করার অনুমতি না পেয়ে চারু কিছুটা মন খারাপ করলো। উত্তর দেখ বা না দেখ, অন্তত প্রশ্নটা তো শুনতে পারত। সাজিদ জানে চারুর প্রশ্নটা কি, তাই সে চাইছে না চারু এই প্রশ্নটা করুক। এইটার উত্তর এখনও দেওয়ার জন্য প্রস্তুত নয় সে। চারুলতা, আপনাকে আত্মসমর্পণের স্টুপিড অভিনয় আইডিয়াটা কে দিয়েছিল বলুন তো? বলবো না। কেন বলবেন না? আপনি কি জানেন আজ আপনার যে অবস্থা সেটা শুধুমাত্র সেই ব্যক্তিটির জন্য? আমি নিশ্চিত সেটা হামিদ। আপনার খুনের সঙ্গী একমাত্র হামিদই ছিল, নাকি আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন? সাথে আরও কেউ ছিল? এমন কাজে সাহায্য করার মতো আমার আর কেউ নেই। এই দুনিয়ায় আমার আপন বলতে শুধু আমার ভাইই আছে। সে ছাড়া এমন ঝুঁকিপূর্ণ কাজ আমার জন্য আর কেউই করবে না। চারুর কথাটা যথেষ্ট যুক্তিসঙ্গত, কিন্তু সাজিদের মন সেটা মানতে চাইছে না। যদি হামিদ এমন বুদ্ধি না দেয় তবে কে দিল? আর হামিদই বা কেন ওকে এমন বুদ্ধি দেবে? বলুন না, আপনাকে কে বলেছে এটা করতে? বলবো না। সাজিদ আশা ছেড়ে দিল। প্রথম দিন থেকেই দেখে আসছে এ মেয়ে প্রচণ্ড জেদি। ওকে দিয়ে জোর করে কিছু বলানো যাবে না। এমন সময়ে ছাদে আগমন ঘটল পুতুলের। সে খুবই সুন্দর করে শাড়ি পরেছে। মেয়েলি পোশাক খুবই কম পরে সাজিদের মেয়ে, কিন্তু আজ হঠাৎ তার শাড়ি পরার কারণ ধরতে পারল না সাজিদ। তুমি এখানে কি করো মাম্মাম?
আন্টি আমাকে শাড়ি পরতে শিখিয়েছে, তাই আমি শাড়ি পরে আন্টিকে দেখাতে এলাম। দেখো তো পাপা আমাকে কেমন লাগে। সাজিদের চোয়াল শক্ত হয়ে এলো। এই বাসায় শুধু ওর মা আর ওর মেয়ে থাকে, দুজনেই কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে চারুর সাথে দেখা করতে। অবশ্য সেটাই স্বাভাবিক। যে মানুষ অন্য আরেকজন মানুষের কলিজা খেতে পারে তাকে কিভাবে বিশ্বাস করবে, তার সাথে কিভাবে চলতে দেবে নিজের আপনজনদের? এই ঝুঁকি অন্তত সাজিদ নিতে পারে না। মাম্মাম, তোমাকে বলেছি না তুমি আন্টির সাথে দেখা করবে না? কেন করব না? আন্টি তো খুব ভালো। আন্টি কত সুন্দর গান করে, কত সুন্দর করে কথা বলে, আমাকে কত আদর করে। আমি মানা করেছি তো মাম্মাম, আন্টি খুবই বিজি থাকে, তুমি আসলে সে বিরক্ত হয়। তুমি আর কখনো আন্টির কাছে আসবে না। আন্টি, আমি তোমার সাথে দেখা করতে এলে তুমি বিরক্ত হও? চারু কিছু না বলে আকাশের পানে চেয়ে থাকে। একটা একটা দীর্ঘশ্বাস ফেললো। গ্রামে সবাই বলে মানুষ মারা গেলে নাকি আকাশে তারা হয়ে যায়। চারুরও খুব করে বিশ্বাস করতে ইচ্ছে হয় এটা। অন্তত নিজেকে এতিম তো মনে হবে না, মনে হবে ওর আপনজনেরা ওর আশেপাশেই আছে। আকাশের দিকে তাকালেই তাদের দেখা যাবে। চারুর উত্তরটা সাজিয়ে দিল, হ্যাঁ আন্টি বিরক্ত হয়। তুমি আর কখনো ছাদে আসবে না। পুতুল আর কিছু বলল না, কিছুটা মন খারাপ করে নিচে নেমে গেল। এই বাড়িতে আসার পর নিজেকে খুব একা মনে হয় চারুর। সাজিদ কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে চারুকে বাড়ির কারোর সাথে কথা না বলতে। চারুর ঘোরাঘুরির সীমা ছাদ অব্দি। খাবারের সময়ও একটা মেয়ে এসে খাবার দিয়ে যায়, আবার পরের বেলার খাবার দিয়ে আগের প্লেট নিয়ে যায়। এইটা হয় বোধহয় স্বাভাবিক। এই বাঙালি সমাজের কাছে চারুর কাজটা জঘন্য, ঘৃণ্যও বটে। একজন মানুষ অন্যজনের কলিজা খেতে পারে, এর চেয়ে জঘন্য আর কিছু হয় না। কোনো স্বাভাবিক মানুষই সেটা মানতে পারবে না। এমনকি এই ঘটনাটা কয়েক বছর আগে অন্য কারোর সাথে ঘটলে চারুও সম্ভবত এইটা মানতে পারতো না। পুতুল যাওয়ার পরে চারু গগন পানে চেয়ে সাজিদকে প্রশ্ন করল, আমাকে নিয়ে যদি এতই সমস্যা, তবে আমাকে নিয়ে এলেন কেন এখানে? চারু প্রশ্নটা করে ফেলেছে, তবে সাজিদ এখনো সে প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নয়। শুধুমাত্র ছোট করে বলল, আপনার প্রতি আমি কৃতজ্ঞ চারুলতা। সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই আপনাকে আমি ছাড়িয়ে এনেছি, যাতে আপনি আপনার প্রতিশোধ সম্পূর্ণ করতে পারেন। কৃতজ্ঞতা? হ্যাঁ কৃতজ্ঞতা। আপনি দয়া করে আমাকে এ সম্পর্কে কিছু জিজ্ঞেস করবেন না। সময় হলে এর অর্থ আমি নিজেই আপনাকে বলবো। আপনাকে আমি শুধু দুইভাবে সাহায্য করে কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রথমত, হামিদকে এসবের মাঝে টানবো না, আর দ্বিতীয়ত আপনাকে আপনার প্রতিশোধ সম্পন্ন করতে সাহায্য করব। কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে চারুলতা। আপনি অন্যায় করেছেন এবং শাস্তি আপনার প্রাপ্য। আপনি কিভাবে আমার কাছে কৃতজ্ঞ? আপনার সাথে তো আমার কিছুদিন আগেই দেখা হলো, এর মাঝে কৃতজ্ঞ হওয়ার মতো কিছু কিছু তো আমি করিনি। আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না চারুলতা, কিন্তু আপনি যা করেছেন আমি অনেক বছর চেষ্টা করেও সেটা পারিনি। চারু অবাকের পর অবাক হয়ে চলেছে। সাজিদ কিভাবে ওর কাছে কৃতজ্ঞ? এখন আবার কিসের রহস্য? সাজিদের বাড়িটা খুবই সুন্দর। ঢাকা শহরে এত বড় জায়গা নিয়ে কেউ এমন বিল্ডিং তৈরি করে না। সাজিদের মায়ের ভাষ্যমতে এইটি সাজিদের বাবার 25 বছরের পরিশ্রম। বাড়িটা ডুপ্লেক্স হলেও এর চারপাশে মস্ত বাগান। বাগানে একটি জলের ফোয়ারা এবং একটি বড় সাইজের সুইমিং পুল। অন্য পাশে গাড়ি পার্ক করার সুবিধা আছে। ডুপ্লেক্স বাড়িটিতে মোট 13টি ঘর আছে, আর একটা ঘর আছে ছাদের উপর। চারু সেখানেই থাকে। ছাদের উপর কৃত্রিম ঘাস লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ সেখানেই। ফুলগুলো যত্ন করার জন্য মালি থাকলেও ছাদের উপরের ফুলগুলো যত্ন করে চারু। সময় কাটানোর একটি ভালো মাধ্যম এইটি। তাছাড়াও ছাদ একটি মাঝারি সাইজের সুইমিং পুলে রয়েছে। স্বচ্ছ টলটলে পানির দিকে চেয়ে থাকতে ভালো লাগে চারুর। অতিরিক্ত প্রয়োজন না হলে চারুর নিচে যাওয়া নিষেধ, এমনকি সাজিদ ছাড়া নিচের কারোর উপরে ওঠা নিষেধ। যদিও সে নিষেধাজ্ঞা ভেঙে পুতুল বেশ কয়েকবার ছাদে এসেছিল। সাজিদের মাও এসেছিল, তবে চারু কখনোই নিচে যায়নি। সাজিদের ওকে নিয়ে অনিশ্চয়তা ভোগার কারণ ও জানে। কি দরকার শুধু শুধু তার ভয় বাড়িয়ে দেবার? চারু যেই ঘরটাতে আছে সেটাও দারুণ সুন্দর। ঘরের সাথে লাগোয়া টেরেস আছে। সেই টেরেসে একটা ছোট্ট বেতের দোলনা আছে। ও সেটাকে কৃত্রিম ফুল দিয়ে সাজানো হয়েছে। টেরেসে দাঁড়িয়ে দেখা যায় অসম্ভব সুন্দর তারা ভরা আকাশ। তবে সেই আকাশ মোটেও গ্রামের মতো এত সুন্দর নয়।
আসবাব বলতে একটা রাউন্ড বেড, দেয়ালের সাথে লাগানো আলমিরা, মস্ত এক বুক সেলফ এবং সেই বুক সেলফ ভর্তি বই রয়েছে সেখানেই। সময় কাটানোর জন্য বই পড়াও একটি ভালো মাধ্যম। একটা স্টাডি টেবিল, এই জিনিসগুলোতেই ভরে গেছে ঘর। ঘর বেশি বড় না হলেও অসম্ভব সুন্দর গোছানো। লাগোয়া ওয়াশরুম, কিচেন সবই আছে। অবশ্য কিচেনে রান্নাবান্নার প্রয়োজন হয় না, খাবার নিচে থেকেই আসে। চারুকে নিয়ে সাজিদের সাথে ওর মায়ের কি কথা হয়েছে সেটা চারু জানে না। সাজিদ কি তাকে জানিয়েছে চারু একজন জেল পলাতক আসামি? নাও জানাতে পারে, যেহেতু সেই চারুকে পালাতে সাহায্য করেছিল। কতদিন দেখা হয় না হামিদের সাথে, লতার সাথেও দেখা হয় না। মেয়েটা নিশ্চয়ই এতদিনে বড় হয়ে গেছে। হামিদ চারুর সাথে মিলিয়ে মেয়ের নাম রেখেছে লতা। যথারীতি এইটাও ফাতেমার পছন্দ হয়নি, কিন্তু হামিদ অন্য ঘাটের মাছ। ফাতেমার পছন্দ নয় বলে সে নাম তো বদল করলই না, বরং লতা নাম রেখে মেয়ের আকিকা করিয়ে ফেললো। রাগ, দুঃখ, কষ্ট, অপমান সহ্য করতে না পেরে ফাতেমা এরপর মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়ি জমালো। হামিদের কোনো হেলদুল ছিল না ফাতেমাকে নিয়ে। কেন যেন এতদিনেও ফাতেমার জন্য ভালোবাসাটা আসেনি। যদি ফাতেমা হিংসুক না হয়ে সহজ সরল হতো তাহলে বোধহয় আসতো। হামিদ অসম্ভব ভালোবাসে চারুকে, আর ফাতেমা তাকে সহ্যই করতে পারে না। তাই সম্ভবত হামিদও এখনো মানতে পারেনি তাকে। তবে হামিদের পক্ষে ফাতেমাকে ছেড়ে থাকা সম্ভব হলেও লতাকে ছেড়ে থাকা সম্ভব নয়। নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে হামিদ গিয়েছিল ফাতেমা আর লতাকে আনতে, কিন্তু ফাতেমা আসতে নারাজ। হামিদকে শর্ত দিল সে যদি চারুর সাথে আর যোগাযোগ না রাখে তবেই সে হামিদের বাড়ি ফিরবে। হামিদও পাল্টা উত্তর করলো, তোর আসতে হইব না, তুই না আসলে আমি বাঁচি, তুই আমার মাইয়ারে দে। হামিদের এই কথায় ফাতেমা আবারও তেলে বেগুনে জ্বলে উঠল। মেয়েকে দিল না, সে নিজেও আসলো না। হামিদও আবার কম যায় না। রাতের অন্ধকারে সে চুপি চুপি গিয়ে লতাকে নিয়ে চলে এসেছে। বাসার একটা কাকপক্ষীও টের পায়নি। হামিদের এই নিজের মেয়েকে চুরি করা যতবার চারুর মনে পড়ে ততবারই উচ্চস্বরে হেসে ওঠে সে। এইবারও তার ব্যতিক্রম ঘটল না। এইভাবে কে নিজের মেয়েকে চুরি করে? চারুর হাসি দেখে ভুরু কুচকায় হামিদ। বাহানা পাওয়ার আশায় বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। বাহবা পাওয়ার আশায় বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হামিদের এই কথায় আবারও হেসে উঠল চারু। আর এইদিকে ফাতেমার বাসায় তো মেয়েকে হারানোর শোকে কান্নাকাটি লেগে গেছে। ফাতেমা যখন লতাকে হামিদের কাছে দেখলো তখন তার চেহারাটা দেখার মতো ছিল। ভূত দেখার মতো চমকে উঠেছিল ফাতেমা। সে এও বুঝতে পেরেছিল যেহেতু লতা হামিদের কাছে, তাই হামিদ আর ওকে নিতে আসবে না, তাই সে নিজে চলে এসেছিল হামিদের বাড়িতে। এইসব অবশ্য অনেক দিন আগের কথা, নাজিমুদ্দিন ওরফে সুবহানের খুনের আগে। আচ্ছা, সাজিদ তখন কি বলল? সাজিদ কিভাবে চারুর কাছে কৃতজ্ঞ হতে পারে? তবে কি সাজিদেরও সেই তথাকথিত বসের সাথে কোনো পুরনো শত্রুতা আছে? কিংবা এমন কি হতে পারে নাজিমুদ্দিনের সাথে সাজিদের কোনোভাবে সম্পর্ক আছে? হতেও পারে। নাজিমুদ্দিন তথা সুবহানের তো চরিত্রের ঠিক নেই। হতে পারে সাজিদও কোনোভাবে তার ছেলে, কিন্তু না, এই হিসেব কোনোভাবেই মিলল না। নাজিমুদ্দিনের ছেলে হওয়ার কথা না সাজিদের। নিচে ড্রয়িং রুমে সাজিদের বাবার একটা ছবি খুব বড় করে টাঙানো আছে। বাবার সাথে সাজিদের চেহারার বেশ মিল, তাই এই অপশনটা সম্ভবত বাদ পড়ে গেল। বাকি রইল বসের সাথে যোগসূত্র, কিন্তু বসকে সেটা তো এখনো জানাই হলো না। সাজিদের ভাষ্যমতে চারু এমন কিছু করে ফেলেছে, বা সাজিদ অনেক চেষ্টা করেও করতে পারেনি, কিন্তু বসকে তা তো চারু তা কিন্তু বসকে তো চারু মারতেই পারেনি, এমনকি তার পরিচয়ও জানে না। তবে কি কারণ হতে পারে? আর কোনো যুক্তিসঙ্গত কারণ চারু খুঁজে পাচ্ছে না। সাজিদের বইয়ের সম্পর্কে তেমন কিছু জানে না চারু। সে মারা গেছে নাকি জীবিত আছে তাও জানে না। কোনোভাবে কি সাজিদের স্ত্রী এসবের সাথে কানেক্টেড থাকতে পারে? চারু সাজিদের বইয়ের একটি ছবি পেয়েছিল পুতুলের কাছে। সে তো বলেছিল তার মা মারা যায়নি। অবশ্য পুতুলের কথা ধরা যায় না। বাচ্চাদের অনেক সময় অনেক কিছু বলে সান্ত্বনা দেওয়া হয়। চারুর মনে হয়েছিল সে এখন সব রহস্য প্যাচ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু না, মনে হচ্ছে রহস্য কেবল শুরু। এমনই চিন্তা ভাবনায় মাঝে হঠাৎই কিছু ভাঙার আওয়াজ পেয়ে চমকে উঠল চারু। এমন বিকট শব্দে সাজিদের নিজেরও ভুলে গেল যেন সে দ্রুত দৌড়ে নিচে নামলো। জিন্স টপস পরা একটা মেয়ে, মাথায় একটা মডার্ন হিজাব বাঁধা, চেহারায় ভারী মেকআপ, চোখের
সানগ্লাসটি খুলে টপসের গলায় ঝুলিয়ে রেখেছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সেই সম্ভবত এই শব্দটার মূল উৎস। বড় ফুলদানিটার বিভিন্ন অংশে ভেঙে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। একপাশের সোফায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে সাজিদ। মেয়েটিকে কেমন চেনা চেনা লাগছে চারুর কাছে। এটা সম্ভবত সাইমা, সাজিদের প্রাক্তন স্ত্রী। অবশ্য প্রাক্তন নাকি বর্তমান সেটা চারু জানে না। পুতুল বলেছিল তার বাবা মা একসাথে থাকে না। মেয়েটা তাহলে ঠিকই বলেছিল, ওর মা বেঁচে আছে। এমন সময় মেয়েটি চিৎকার করে বলল, তুমি আমাকে আমার মেয়ে ফেরত দেবে কিনা সেটা বলো। কখনোই না, সাজিদ আমাকে রাগাবে না। তুমি হয়তো ভুলে যাচ্ছ কোট পুতুলকে আমার কাছে থাকার অনুমতি দিয়েছে। তুমি হয়তো ভুলে গেছো আমার কারণেই তুমি পুতুলের কাজটাটি পেয়েছো। সাজিদের চোয়াল শক্ত হয়ে এলো, চোখে মুখে কঠোর ভাব। সাজিদ এই রূপ থেকে কিছুক্ষণের জন্য থমকে গেল। সাইমা, তোমার লজ্জা করে না পুতুলকে নিজের মেয়ে দাবি করতে? সেদিন যখন কোর্টে সবার সামনে বলেছিলে আমার মেয়ে তোমার চাই না, তখন লজ্জা লাগেনি নিজের মেয়েকে অস্বীকার করতে? এখন কোন মুখে আমার মেয়েকে চাইতে এসেছো? হ্যাঁ, তখন চাইনি, কিন্তু এখন চাচ্ছি। হ্যাঁ, সব তো তোমার ইচ্ছা অনুযায়ী হবে। মা নামের কলঙ্ক তুমি। তুমি কি মনে করছো তুমি কেন এখানে এসেছো আমি জানি না? পুতুলের 18 বছর হলে সে আমার সব সম্পত্তির মালিক হবে, এইটা জেনেই তুমি লোভে পড়ে গেছো। তবে ভালো করে তবে ভালো করে শুনে রাখো, তোমার এই নোংরা ইচ্ছে আমি কখনোই চরিতার্থ হতে দেব না। পুলিশ ডাকবো আমি। সাজিদ মুচকি হাসলো। হাসার মতো কথাই বলেছ সাইমা। একজন পুলিশকে অপর একজন পুলিশের ভয় দেখাচ্ছ? পুলিশের পুতুলের কাস্টাডির লিগ্যাল নোটিশ আছে আমার কাছে, তুমি কিছু করতে পারবে না। আমি তোমার নামে হ্যারাসমেন্টের কেস করব, তোমার ক্যারিয়ার বাতিল করে দেব। চেষ্টা করে দেখতে পারো। আর হ্যাঁ, কেস যদি বাই এনি চান্স তুমি হেরে যাও, আমি রিটার্ন তোমার নামে মানহানির মামলা করব। এতে কিন্তু তোমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। আমাকে হুমকি দিচ্ছ? কাজটা ভালো করলে না সাজিদ। আমার ভালো মন্দ নাই বা না হয় নাই বুঝলে তুমি। দেখো সাজিদ, তোমার কাছে দুইটা অপশন আছে, হয় তুমি আমার কাছে পুতুলকে দিয়ে দাও, নইলে আমরা পুতুলের মুখের দিকে তাকিয়ে আবার নতুন করে সব শুরু করি। সাইমার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল সাজিদ। তো এতদিন পরে পুতুলকে নিতে আসার এই কারণ? কখনোই না সাইমা, আমার রুচিবোধ এতটা নিম্ন পর্যায়ে পৌঁছে যায়নি। তুমি আমাকে অপমান করছো সাজিদ। তা তো করছি, তোমাকে আমি দেখে নেব। আমিও দেখব পুতুলকে কিভাবে তুমি নিজের কাছে রাখো। তোমার মতো স্বার্থলোভী মহিলার কাছে আমি কখনোই আমার মেয়েকে দেব না। যা খুশি করে নিতে পারো। মেয়েটি আর দাঁড়ালো না, নিজের হাই হিল জুতোয় শব্দ করতে করতে বেরিয়ে গেল বাসা থেকে। এতক্ষণে চারু বুঝতে পারলো ও কি করেছে। ও দুজনের ব্যক্তিগত কথা তাদের অনুমতি ছাড়াই শুনে নিয়েছে। এমন বিবেকহীনের মতো কাজ করায় নিজের উপরই বিরক্ত হলো চারু। চুপচাপ উঠে গেল ছাদের দিকে। বর্ষাকাল এসে গেছে। প্রায় আকাশের মন খারাপ ভাবটা লক্ষ্য করা যায়। মাঝে মাঝে তো তার কান্নাও দেখা যায়। বর্ষাকালের এই বৃষ্টিটা দারুণ লাগে চারুর কাছে। কতদিন ভেজা হয় না। তবে চারু এখন আর সাহস করে ভিজতে পারে না। ও জানে অসুস্থ হয়ে গেলে ওর সেবা করার মতো কেউ নেই। ও মারা গেলেও ওর পরিবারের কেউ জানতেও পারবে না। অবশ্য চারুর পরিবার বলতে এখন শুধু হামিদি আছে। না, এত সহজে মারা যাবে না। ওই বস নামক নরপিচাসটাকে শাস্তি না দিয়ে তো নাই। আগে তার শাস্তি হোক, তারপর মরে শান্তিও পাবে চারুলতা। বেলি ফুলের গাছটাতে দারুণ ফুল ফুটেছে। সম্পূর্ণ ছাদ ফুলের সুবাসে সুবাসিত হয়ে আছে। কে জানে বেলির গন্ধ এত মিষ্টি কেন? মিষ্টি তো হবেই, বেলি তো পবিত্র ফুল। পবিত্র সব কিছুই অসম্ভব সুন্দর ও আকর্ষণীয় হয়ে থাকে। সবাই সবাই বাজারে গিয়ে তাজা ফুলটাই খোঁজে, বিকালে বাসি হয়ে যাওয়ার ফুল কিনতে চায় কে? অবশ্য আরও একটা উদাহরণ দেওয়া যায়। সারাদিন নেশার বুঁদ হয়ে থাকে, সারা রাত পতিতাপল্লীতে কাটানো ছেলেটাও বিয়ের জন্য পবিত্র তথা ভার্জিন মেয়ে খোঁজে। কি হাস্যকর! ঘন মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছে চারু। এখানে আসার পর সাজিদ তাকে একটা ফোন কিনে দিয়েছিল। সেটা থেকেই চারু সাজিদকে ছাদে আসতে বলেছিল। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ফোন থাকার সত্ত্বেও চারু হামিদের সাথে যোগাযোগ করে না। হতে পারে এটা সাজিদের কোনো ফাঁদ। হামিদকে ধরতে চায় সে চারুর মাধ্যমে। আজকাল কাউকেই আর ঠিক বিশ্বাস করে উঠতে পারে না চারু। মাঝে মাঝে তো মনে হয় আয়নায় থাকা প্রতিবিম্বটাও বুঝি তার সাথে বেইমানি করছে। নাজিমুদ্দিন খুন করার আগে আরও এক কঠিন সত্য জানতে পেরেছিল চারু। অবশ্য তার জীবনই মিথ্যার চাদরে জড়িত, যে চাদর সর্বদা আড়াল করে রেখেছে সত্যকে। কে জানে সাজিদ আসলেই কেমন।
মেঘাচ্ছন্ন সকালে চারুর খুদে বার্তা পেয়ে ছাদে এসেছে সাজিদ। চারুকে কোথাও দেখা যাচ্ছে না, তবে সে অবাক হয়ে লক্ষ্য করলো বেলি ফুলের গাছটিকে এই গাছটিকে কেনার পরে কখনো এত ফুল ধরেনি। হাজারো পরিচর্যার পরেও কখনো গাছটিতে ফুল ধরেনি, বরং গাছটির অবনতিই ঘটেছে। সাজিদ ভেবেছিল এই গাছটিতে আর কখনো ফুল ধরবে না, বরং অচিরেই গাছটি মারা যেতে চলেছে। আগে কখনো এই গাছটিতে লক্ষ্যই করেনি সাজিদ, কিন্তু আজ হঠাৎই চোখ পড়ে যাওয়ায় বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছে সে। এটা কিভাবে হলো? অন্যান্য সকল গাছের থেকে এই গাছটিতে বেলি ফুল ফুটেছে। বেলি ফুল কি সত্যিই এত মোহনীয়? সাজিদ যে চারুর খুদে বার্তা এখানে এসেছিল সেটা দিব্যি ভুলে গিয়ে মোহগ্রস্তের মতো এগিয়ে গেল গাছটির দিকে। আপনি কখন এলেন? আর এসে আমার সাথে দেখা না করে এখানে কি করছেন? এই গাছে এত ফুল কিভাবে ফুটলো চারুলতা? সৃষ্টিকর্তার দান, বুঝতে পেরেছি, কিন্তু আগে কখনো গাছটিতে এত ফুল ফোটেনি। প্রকৃতপক্ষে কোনো ফুলই ফোটেনি। চারু কিছু বলল না। ও কখনোই এই গাছটির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেনি। বস সম্পর্কিত কিছু জানতে পারলেন? এখনো নয়, তবে চেষ্টা চলছে। কতদিন লাগবে? খুব শীঘ্রই সুরাহা হবে। চারুলতা, নাজিমুদ্দিন মানে সুবহানের কলিজা কি করেছেন? হামিদ খেয়ে ফেলেছে। চারুলতা, প্লিজ মিথ্যা বলবেন না। আজ এমনি আমার মেজাজ বিগড়ে আছে। মিথ্যা বলিনি, সত্যি বলছি। আপনার ভাই যেখানে আপনাকে কলিজা খেতে মানা করেছে সেখানে সেটাও ও খেয়ে নিয়েছে। কথাটা কি বিশ্বাসযোগ্য? আমি কখন বললাম আমার ভাই খেয়েছে? একটু আগেই তো বললেন হামিদ খেয়েছে। ঠিকই বলেছিলাম, হামিদ খেয়েছে। সাজিদের ইচ্ছে হচ্ছে নিজের মাথায় সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। এই মেয়ে এমন কেন? বড্ড রহস্যময়। তার মতো এমন জাদ্রেল পুলিশ অফিসার কি না এইটুকু বাচ্চা মেয়ের কাছে নাকানি চুপানি খাচ্ছে? না, এইটা মেনে নেওয়া যায় না। আচ্ছা, কলিজার কথা বাদ দিন, আপনি বলুন শাওনের কি হয়েছিল? আপনি সেদিন বলেছিলেন শাওনকে খুন করা হয়েছিল পরোক্ষভাবে। যেভাবেই হোক খুন তো হয়েছে, কি করে হলো? চারু উত্তর না দিয়ে আকাশের দিকে চেয়ে রইল। সাজিদ ভেবে পায় না এই মেঘলা আকাশে কি এমন আছে চারু এভাবে তার প্রেমিকের মতো তাকিয়ে আছে আকাশের দিকে। বেশ রাগও হচ্ছে তার উপর। আপনার বাবা কি সত্যিই হিন্দু ছিলেন? না, ব্রাহ্মণ ছিলেন। একই তো হলো। না, এক না। হিন্দু আর ব্রাহ্মণ সম্পূর্ণ আলাদা। পার্থক্য কোথায়? ব্রাহ্মণ আলাদা একটা ধর্ম, খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন ধর্ম। ব্রাহ্মণরা নিজেদের ঐতিহ্য পালনে বেশ সতর্ক। বেশিরভাগ ব্রাহ্মণই খুব ধার্মিক হন এবং দেবতার সন্তুষ্টির জন্য তাদের সেবায় নিয়োজিত থাকতে ভালোবাসেন। হিন্দুরা ব্রাহ্মণদের অতিথি হিসাবে পেলে খুবই খুশি হন। নাজমুদ্দিন তথা সুবহান কিভাবে বিগড়ে গেল? ইসলামে নফস বলে একটা কথা আছে। এই নফসের কারণেই সে বিগড়ে গেছে। যদি পরিবারের সাথে থাকতো তাহলে সম্ভবত ভালো একজন ব্রাহ্মণ হতো। পরিবার থেকে সরে গিয়ে নিজের ধর্মের উপর বিশ্বাস হারিয়েছে, নিজের ধর্মকে কলঙ্কিত করেছে। ইসলাম ধর্মের নামে নিজের স্বার্থ হাসিল করে ইসলাম ধর্মকেও কলঙ্কিত করেছে। বলেছিলাম না, জঘন্য এক মানুষ। সে যদি সত্যি ব্রাহ্মণ হয় তাহলে নিশ্চয়ই তার নাম নাজিমুদ্দিন বা সুবহান নয়, অর্থাৎ এ দুটিও নকল নাম। তার আসল নাম আর নকল নামে কোনো পার্থক্য নেই, দুটোই ইউজলেস। আরেকটা ঘাপলা খেয়াল করেছেন কি? চারু জিজ্ঞাসা দৃষ্টিতে সাজিদের দিকে তাকালো। নাজিমুদ্দিনের ভাষ্যমতে সে 11 বছর বয়সের কাছে কাজ করা শুরু করেছে, অর্থাৎ বস নিশ্চয়ই নাজিমুদ্দিনের থেকেও অনেক বড়। আর আপনার ভাষ্যমতে বসের বয়স 25-26। হিসেব কিন্তু মিলছে না চারুলতা। চারুলতা চমকে উঠল। আসলেই তো, সে এমনভাবে কিছু ভেবে দেখেনি। তাহলে সত্য কি আর মিথ্যাই বা কি? বসকে আমি কিন্তু দুইটির সম্ভাবনার কথা ভাবছি চারুলতা। প্রথমত, আপনি যেহেতু তার চেহারা দেখেননি, শুধু আন্দাজ করেছেন, তাই বলল দুটোতেই আলাদা তেজ থাকে, তাই বলবো আপনার আন্দাজ ভুল। অবশ্য এইটা হওয়ার সম্ভাবনা কম, কারণ 25 বছর বয়স মানে সে যুবক। একজন যুবকের শক্তি এবং কণ্ঠস্বর দুটোতেই আলাদা তেজ থাকে। বুড়ো মানুষের মধ্যে এসব পাবেন না। দ্বিতীয় সম্ভাবনাটা কিন্তু বেশ লজিক্যাল। আর সেটা কি? এই ধরেন একটা গ্যাং 25 বছরের একটা যুবক পরিচালনা করে, ভাবাটা নেহাতি বোকামি। আমার মতে তার আরও সঙ্গী রয়েছে, তারা তুলনামূলক বয়স্ক এবং তাদের মধ্যেই কারোর কাছে নাজিমুদ্দিন পড়েছিল সম্ভবত। খারাপ সঙ্গে পড়ে তার ধর্মজ্ঞান হারিয়ে যায়। এমন একটা সেন্সিটিভ ধর্ম থেকে বেরিয়ে পাপাচারে লিপ্ত হয় সে। আপনার মাকেও মিথ্যা বলেই সে বিয়ে করেছিল।
উনি নিশ্চয়ই জানতেন না নাজিমুদ্দিন ওরফে সোবাহান উনি মুসলিম নন, উনি ব্রাহ্মণ সম্প্রদায়ের। এইটা জানলে নিশ্চয়ই উনি নাজিমুদ্দিনকে বিয়ে করতেন না। দ্বিতীয় সম্ভাবনা বেশ লজিক্যাল। আমার মাথায় কিছু যাচ্ছে না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার সুন্দর সাজানো জীবনটা এলোমেলো করে দিয়েছে সে, ক্ষমার অযোগ্য। কার সাথে জীবন সাজানোর স্বপ্ন দেখেছিলেন চারুলতা, শিহাব নাকি শাওন? শাওন ভাই ছিল আমার কিশোরী বয়সের আবেগ, সে বয়সটাতে আমি বাস্তবতা বুঝতে পারিনি। তবে নিঃসন্দেহে শাওন ভাই আমাকে খুবই ভালোবাসতো। তার মতো জীবনসঙ্গীতে ভাগ্য করেই পাওয়া যায়। আমার এত সুবর্ণ সৌভাগ্য কোথায়? আর শিহাব, তার সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না। কেন? শিহাব আপনার ভাই এই কারণে? আপনাদের বাবা মা কিন্তু আলাদা। এমন বিয়ে কিন্তু ইসলামে জায়েজ আছে জানি, কিন্তু আমি কখনোই তার যোগ্য ছিলাম না, এখনও নেই। সে ভালো কিছু ডিজার্ভ করে। তাছাড়া সম্পর্ক যেভাবেই হোক, সে একদিক থেকে আমার ভাই হয়। আমি ভাই বোনের সম্পর্ককে কখনো অপবিত্রতায় ঠেলতে চাই না, তার সম্পর্কে কিছু ভাবতে চাই না। সে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাও তো তাকেই ভালোবাসেন। খুব ইচ্ছে করছে আপনার মুখের উপর বলে দেই বাসি না, কিন্তু তাহলে মিথ্যা বলা হবে। যদি কখনো সুযোগ পান শিহাবের কাছে ফেরত যাওয়ার, শিহাব নিজে নিতে চায় আপনাকে, যাওয়ার দরজা বন্ধ, সেটাকে খোলার ইচ্ছেও আমার নেই। আমার অভিশপ্ত জীবনে তাকে জড়ানোর মতো দুঃসাহস আমি কল্পনাও করব না। সে কিন্তু এখনও অপেক্ষা করছে তার স্বর্ণলতার জন্য। আর 34 বছর বয়সী একজন পুরুষের এই অনুভূতিকে নিশ্চয়ই আপনি আবেগ বলবেন না। আবেগের বয়স অনেক আগেই পার করেছে সে। নাজিমুদ্দিনের কলিজা কি করেছেন চারুলতা? হামিদ খেয়ে ফেলেছে। আপনি বারবার একই উত্তর দিচ্ছেন কেন? কারণ আপনি বারবার একই প্রশ্ন করছেন। তাহলে উত্তরটা দিয়ে দিলেই পারেন। এমন উদ্ভট কথা বলছেন কেন? উদ্ভট কথা নয়, সত্যি কথাই বলছি। আপনার সাথে কথা বলাই বেকার, বাদ দিন এসব। আমি যা বলতে এসেছিলাম শুনুন। জি বলুন। আজ পুতুলের জন্মদিন, ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। আপনি সেখানে ইনভাইটেড। ধন্যবাদ, তবে আমি এখানেই ঠিক আছি। আমার সম্পর্কে কেউ জানলে আপনাদেরই অস্বস্তিতে পড়তে হবে। অন্যের কলিজা ভক্ষণ করা নারী আমি। কে জানবে? আমার মাও তো সব আমার মাও তো সেসব জানে না। বাড়িতে একজন মানুষ আছে, সে যদি অনুষ্ঠানে না থাকে তবে সেটা দৃষ্টিকটু। আমি চাই আপনি অনুষ্ঠানে থাকুন। আর হ্যাঁ, আমার মা আর মেয়ের থেকে অবশ্যই দূরত্ব অবলম্বন করে। ছোটবেলা থেকেই চারুর আত্মসম্মানবোধ প্রবল। সাজিদের এ কথায় সে অপমানিত বোধ করলেও সাজিদের অবস্থা সে বুঝতে পারছে। কোনো মানুষই নিজের প্রিয়জনের জীবনের ঝুঁকি নিতে চায় না, কিন্তু তাহলেও প্রশ্ন থেকেই যায়, সাজিদ যদি ওকে নিয়ে এতই অনিশ্চয়তায় ভোগে, তাহলে কিসের কৃতজ্ঞতা পালন করাতে করতে ও চারুকে এখানে রেখেছে? তাছাড়া সবচেয়ে বড় কথা, সাজিদ ওকে সাহায্য করতে রাজি হয়েছে, সেটাই অনেক। তার কথাগুলো মেনে চলাই শ্রেয়। অন্তত কৃতজ্ঞতা বোধের একটা ব্যাপার তো আছে। চারু মাথা নাড়িয়ে সম্মতি জানালো সে যাবে। সাজিদ নিচে চলে গেল। নিশ্চয়ই অনেক বিজি হবে। মেয়ের জন্মদিন বলে কথা। কিছুক্ষণের মাঝেই ছাদে আসলো কাজের মেয়েটি। এই মেয়েটি সবসময় চারুকে খাবার দিয়ে যায়। তার হাতে একটি প্যাকেট। সাজিদ মাকে পাঠিয়েছে লাল রঙের একটি জামদানি শাড়ি। সন্ধ্যাবেলা এইটা পরে সে চারুকে নিচে যেতে বলেছে। তার হাতে একটি প্যাকেট। সাজিদের মা পাঠিয়েছে লাল রঙের একটি জামদানি শাড়ি। সন্ধ্যাবেলা এটা পরেই সে চারুকে নিচে যেতে বলেছে। শাড়ির সাথে কিছু প্রসাধনীও রয়েছে। চারু ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামালো না। কেমন যেন নিজেকে অনুভূতি শূন্য মনে হয়। আজকাল আর কারোর জন্যই অনুভূতি আসে না। কেন যেন মনে হচ্ছে শিহাবের প্রতি থাকা অনুভূতিটাও মরে গেছে। সেদিন পুতুল নামের মিষ্টি মেয়েটিও এসেছিল। অনেকক্ষণ গল্প করলো চারুর সাথে, কিন্তু এত মিষ্টি একটা মেয়ের প্রতি চারুর মায়া এলো না। লতাকে দেখলেই মনের মাঝে প্রশান্তি আসে ঠিকই, কিন্তু যতটা ভালোবাসা উচিত ভাইয়ের মেয়ে হিসাবে ততটা ভালোবাসা আসে না। হামিদ ওর জন্য জীবন অবধি দিয়ে দিতে পারে, কিন্তু আজকাল হামিদের প্রতিও আর ভালোবাসাটা কাজ করে না। কে জানে কেন এমন হচ্ছে। তবে কি একাকিত্বই ওকে ভয়ানকভাবে গ্রাস করে নিচ্ছে? শাওন ওকে কতটা ভালোবাসতো, কিন্তু তারপরেও শাওনের ভালোবাসাটা ওকে ছুঁয়ে যেতে পারল না। হঠাৎই কোনো কিছু মনে আসতেই চমকে উঠল
চারু। শিহাব বলেছিল শাওন 40টা ঘুমের ওষুধ খেয়েছে, আর নাজিমুদ্দিন বলেছিল তারা পরিকল্পনা করে শাওনকে পাগল বানিয়ে দিয়েছে। কথায় মিলছে না। এদের মধ্যে কে মিথ্যে বলছে? নাজিমুদ্দিনের মিথ্যা বলার সুযোগ ছিল না। ওই অবস্থায় কেউ মিথ্যা বলে না। নাজিমুদ্দিন মারা যাওয়ার আগে বলেছিল, আমি জানি আমি মইরা যামু। মরণের আগে মানুষ মিথ্যা কথা কয় না। নাজিমুদ্দিনের কথা যথেষ্ট যুক্তিসঙ্গত, তবে মিথ্যা কে বলল? শিহাব। কিন্তু মিথ্যা বলে শিহাবের কী লাভ? বিকেলবেলা চারু তৈরি হয়ে নিল। লাল জামদানি শাড়ি, কানের দুল, দু হাতের কাচের চুড়ি, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, আর বেলি ফুলের গাছ থেকে কিছু বেলি ফুল ছিঁড়ে নিয়ে নিজের খোলা চুলে সেগুলো ক্লিপ দিয়ে আটকে ফেললো। সাধারণ সাজেও অসাধারণ লাগছে, কিন্তু এই সাজ কেমন ফিকে, বিবর্ণ মনে হচ্ছে চারুর কাছে। লাগবেই তো, যার জীবনের রঙই বিবর্ণ, দুনিয়ার কোনো রঙই তার রং মনে হয় না। মনে হয় যেন সবই বিবর্ণ। এই অনুভূতিহীন চারুর তৈরি হওয়ার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? নাজিমুদ্দিন? না, নাজিমুদ্দিন শুধু খেলার এক গুটি ছিল। আসল কারণ ছিল বস নামক ব্যক্তিটি। কিন্তু নাজিমুদ্দিন যদি চাইতো, চারুর জীবনটা এভাবে ভেসে যেত না। ও একটা সুন্দর জীবন পেতে পারতো, বাবা মায়ের ভালোবাসা, পূর্ণ জীবন পেতে পারত। চারু কি ভীষণ বোকা। এতদিন মনে করে এসেছে তার মা শ্যামলা, তাই নাজিমুদ্দিন তাকে পছন্দ করতো না। অথচ শয়তানটা সেদিন এক নিমিষেই সকল ভ্রান্তি দূর করে দিল। চারু নিচে নেমে এলো। সাজিদ যেন ছোটোখাটো পার্টির কথা বলেছিল, তেমন ছোট নয়, মোটামুটি বড় করেই মেয়ের জন্মদিন পালন করছে সে। চারু নেমে সাজিদ কিংবা নাজমা বেগম কাউকেই দেখতে পেল না। পুতুল বা সেই কাজের মেয়েটিও নেই। চারুদিকে অপরিচিত মানুষদের আনাগোনা। চারু চুপচাপ একটি কোনায় গিয়ে সোফায় বসে রইল। এমন জন্মদিনের পার্টি সে আগে কখনোই দেখেনি। পরিবেশও তেমন বুঝতে পারছে না। তার উপর সবাই প্রায় অপরিচিত। একজন ওয়েটার কাছ থেকে এক গ্লাস জুস নিয়ে বসে রইল সে। চোখ বারবার এদিক সেদিক, পরিচিত কাউকে খুঁজে চলেছে। হঠাৎই একটা 3-4 বয়সী বাচ্চা একটা ছেলে চারুর দিকে এগিয়ে গেল। বাচ্চাটার চোখে মুখে কৌতূহল। চারু বাচ্চাটাকে দেখে একটু হাসার চেষ্টা করলো। বাচ্চাদের সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই ওর। পরিবারে ওই সবার ছোট। বাচ্চাটি ধীরে ধীরে চারুর পাশে সোফায় এসে বসলো। তোমার নাম কি বাবু? চারু মুচকি হেসে বাচ্চাটার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আপাতত কথা বলার আর কিছু পাচ্ছিল না সে। চারুকে অবাক করে দিয়ে বাচ্চাটা বলে উঠল, আমাকে বাচ্চা বলবেন না আন্টি, আমি বড় হয়ে গেছি। চারু অবাক হয়ে বাচ্চাটার কথা শুনল। চেহারা এবং কণ্ঠস্বরে হালকা গম্ভীরতা প্রকাশ পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। তোমার নাম কি? আমার নাম সাদাফ। তোমার নাম কি? চারুলতা। তোমার নামটা খুবই সুন্দর। তোমার নামটাও সুন্দর। আমাকে একটা ফুল দিবে আন্টি? এতক্ষণে চারু বুঝতে পারলো বাচ্চাটা এখানে আসার কারণ। চারু মুচকি হেসে চুল থেকে একটা ফুল খুলতে শুরু করলো। পুতুলের জন্মদিন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে সাজিদ। একমাত্র মেয়ের জন্মদিন বলে কোনো কম থাকা চলবে না। সাজিদ আয়নার নিজেকে খেয়াল করলো। তার বয়স এখন 32। কম বয়সে বিয়ে করায় এত তাড়াতাড়ি বাচ্চার বাবা হয়ে গেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল সাইমাকে বিয়ে করা। সাইমা সম্পর্কে ছিল সাজিদের ফুফাতো বোন, তবে সাজিদের সাথে তার পরিচয় ছিল না বললেই চলে। দুজন ছিল দুই মেরুর মানুষ। বছরে 2-1 বার দেখা হওয়া দুই মেরুর এই দুই মানুষকে প্রথম এক করায় কথা ভাবলেন সাজিদের বাবা, কিন্তু সেটাকে সম্পূর্ণ করার আগেই তিনি ইন্তেকাল করেন। তার অপূর্ণ ইচ্ছা পূরণ করতেই সাজিদের সাথে সাইমার বিয়ে হয়। সাজিদ অস্বীকার করতে চায় না, সাইমাও সংসারে যথেষ্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে সাজিদও, কিন্তু তারপরেও পারেনি। দুজনের কর্মব্যস্ততা তাদের এক হতে দিত না। তাও সম্ভবত দুজনের সংসারটা ভাঙত না, যদি না সাইমার আগের প্রেমিক থাকতো। পুতুলের জন্মের পরই সাইমা সাজিদকে ডিভোর্স দিয়ে দেয়। সাজিদও দ্বিমত করেনি। ফলাফল মিউচুয়াল ডিভোর্স। সংশয় ছিল পুতুলকে নিয়ে। পুতুলের বয়স তখন সবেমাত্র 2। কোর্ট পুতুলকে সাইমার সাথে থাকার নির্দেশ দিলে সাইমা জানায়, যেখানে সাজিদের সাথে তার আর কোনো সম্পর্ক নেই, সেখানে সাজিদের মেয়েকে দিয়ে ও কী করবে? উপস্থিত সবাই অবাক হয়েছিল তার কথায়। একজন মা কিভাবে এমন কথা বলতে পারে? সাজিদ নিজের কাছে এনে রাখে পুতুলকে, আর সাইমা তার সেই প্রাক্তন প্রেমিককে বিয়ে করে নেয়। সম্প্রতি সাজিদের মা নাজমা বেগম চাইছেন সাজিদকে আবার বিয়ে করাতে, কিন্তু পুতুলের কথা ভেবে সাজিদ সেটা চাইছে না। মেয়েটা সৎ মায়ের হাতে বড় হবে, কোনোভাবেই সে সেটা চায় না।
তারপরও নাজমা বেগমের জোরাজুরিতে সাজিদ রাজি হয়েছে, কিন্তু সাজিদ তার সকল সম্পদ পুতুলের নামে করে দিয়েছে। পুতুলের 18 বছর হওয়ার সাথে সাথে সকল সম্পদ ওর নামে হয়ে যাবে। কোনোভাবে সাইমা এই খবর পেয়ে এখন সম্পত্তির লোভে পুতুলকে নিজের কাছে নিতে চাইছে। সাইমা যে এতটা জঘন্য হতে পারে তা কখনো কল্পনাও করেনি সাজিদ। তবে যাই হোক, সাজিদ আইনের লোক, আইন টপকে সাইমা কখনোই পুতুলকে নিতে পারবে না। আর এখন তো আরও আগে না। সাজিদ আরও একবার আয়নায় তাকালো। না, খারাপ লাগছে না দেখতে। লম্বা মুখমণ্ডলে সানগ্লাস ভালো মানায়, তবে এই রাতের বেলা সানগ্লাস পরে নিজেকে ভূত প্রমাণ করার কোনো ইচ্ছে হলো না সাজিদের। অতিরিক্ত ব্যস্ততায় ফর্সা মুখে ক্লান্তি ফুটে উঠল, কিন্তু তারপরও মেয়ের আনন্দের কথা ভাবতেই বুক ভরে উঠছে তার। ওর মেয়েটার মুখে যে খুব মায়া, মেয়ের মুখের দিকে তাকিয়েই সারা জীবন পার করে দেওয়া যায়। সাজিদ নিচে নেমে আসতেই চোখ পড়ল চারুর দিকে। মোহনীয় সাজ, আসলেই সাজলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। এমনি এমনি শিহাব আর শাওন চারুলতাকে আটকে যায়নি। তবে এই সৌন্দর্য যে কত বড় অভিশাপ তা আন্দাজ করতে পারছে সে। চারু মাথায় বেলি ফুল লাগিয়েছে। বেলি ফুল খুলে বাচ্চাটাকে দেওয়ার দৃশ্য চোখ আটকে গেল সাজিদের। চারু হাসছে। আজ অবধি চারুকে এত কোমলভাবে হাসতে দেখেনি সাজিদ। আর হাসিতে লুকিয়েছিল হিংস্রতা। কিন্তু এই কমনীয় হাসিতে যে চারুকে এতটা মোহনীয় লাগতে পারে তা সাজিদ ভাবতেও পারেনি। সাজিদ খুব সাবধানে চোখ সরিয়ে নিল। না, এই মেয়ের দিকে তাকানো যাবে না, তাকালেই সর্বনাশ। কিছুক্ষণ মাঝেই পুতুলকে বের করে আনা হলো। পুতুলের পরনে একটি গোলাপি ছড়ানো গাউন, মাথায় তাজ, হাতে গলায় বিভিন্ন গয়না। মেয়েটাকে আসলেই রাজকন্যা সিন্ডারেলার মতো লাগছে। চুলগুলো রূপাঞ্জলের মতো সুন্দর। সাজিদি তাকে ঘর থেকে নিয়ে এসেছে। মেয়েটার চোখে মুখে খুশি উপচে পড়ছে। পুতুল চারুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। প্রত্যুত্তরে চারুও হাসলো। মেয়েটাকে আসলেই সুন্দর লাগে। পুতুল চারুর কাছে আসতে চাইলে তাকে আটকে দিল সাজিদ। মেয়েকে নিয়ে কোনো ঝুঁকি সে নিতে চায় না। চারু ঘরের এক কোনায় বসেছিল। তার পাশে এসে বসলেন নাজমা বেগম। চারু তাকে দেখে ভদ্রসূচক একটু হাসলো। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আছি। কয়দিন আর থাকবো বলো? ছেলে আর নাতনিটাকে নিয়ে চিন্তা করতে করতেই অর্ধেক অসুস্থতা তৈরি হয়ে যায় আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। ছেলেটার জন্য তোমার সাথে ঠিকমতো পরিচিত হওয়াই গেল না। চারু চুপ করে রইল। ও বুঝতে পারছে না ওর কি বলা উচিত, কিংবা সাজিদি বা ওর মাকে কি বলেছে। চারুকে অবশ্য খুব একটা চিন্তা করতে হলো না। নাজমা বেগম আবার নিজেই বলল, শাড়িটাই তোমাকে অনেক সুন্দর লাগছে মা। সাজিদের বাবা মারা যাওয়ার আগের দিন আমার জন্য নিয়ে এসেছিল এই শাড়িটা। বলেছিল তাকে যেন পরিয়ে দেখাই। তার মৃত্যুর পর আর এই শাড়িটা পরিনি। কে দেখবে বলো? উনি কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। হঠাৎ করেই সব হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই শুনলাম তোমার বাবা মাও নাকি ইন্তেকাল করেছেন। তাদের খুন হয়েছে, আর তারপর সেই দুষ্কৃতিকারীরা নাকি এখন তোমাকে টার্গেট করেছে। তাই তোমাকে বাঁচানোর জন্য সাজিদের কাছে রাখতে বলা হয়েছে। চারু কোনো মতে মাথা ঝাঁকালো। সাজিদের পরিকল্পনায় কিছুই জানে না চারু, তাই নাজমা বেগমের হাতে মেলানোই শ্রেয় বলে মনে হলো। তোমার বাবা মা নেই ভেবেছিলাম তোমাকে সঙ্গ দেই, নিজেদের কাছে রাখি, তাহলে তুমি কষ্ট ভুলে থাকবে। কিন্তু সাজিদকে দেখো, বারবার বলে দিয়েছে এইসব থানার কেস, এইসবে যেন না ঢুকি, তোমার ক্ষতি হতে পারে। এখন তুমি হলে আমাদের বাড়ির আমানত, তোমার ক্ষতি তো মা হতে দিতে পারি না। চারু বুঝতে পারল ভদ্রমহিলা খুব আন্তরিক। কেন যেন হঠাৎই মনোরমার কথা মনে পড়ে গেল। মনোরমা ভীতু ছিলেন, সমাজের মানুষকে ভয় করতেন, তাও ওদের দুই ভাই বোনকে খুব ভালোবাসতেন। প্রতিটা মাই সন্তানকে জীবন দিয়ে ভালোবাসে, বাবারা কেন বাসে না? কে বলেছে বাসে না? সাজিদ তো খুবই ভালোবাসে পুতুলকে। সাজিদ যতটা তার মেয়েকে ভালোবাসে, নাজিমুদ্দিনের কাছে কখনো চারু এতটা ভালোবাসা পাওয়া তো দূর কল্পনাও করতে পারতো না। চাতক পাখির মতো একটু বাবার ভালোবাসা খুঁজে বেড়াতো। চারুর সাথে কথা বলতে দেখে সাজিদ তড়িঘড়ি করে নাজমা বেগমকে ডেকে নিয়ে গেল। চারু আবার একা হয়ে গেল। কিছুক্ষণের মাঝেই কেক
কাটার পর্ব শেষ হলো। পুতুল সবাইকে কেক খাওয়ানো শেষ করে চারুর দিকে এগিয়ে এলো। মিষ্টি হেসে চারুকে কেক খাইয়ে দিল। পুতুলের হাত থেকে কেক নিয়ে চারুও ওকে খাইয়ে দিল। আন্টি, তুমি কি পারফিউম ব্যবহার করো? কত সুন্দর গন্ধ তোমার পারফিউমের। পারফিউম না মা, ছাদের উপর থাকা বেলি ফুলের গন্ধ এটা। বেলি ফুল? আমাকে দেবে বেলি ফুল? দেব না কেন? এইসব ফুল তো তোমারই। তুমি তুমি তোমার পাপার সাথে গিয়ে যত 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 ফুল খুশি নিয়ে নেবে। পাপা তো আমাকে নেয় না ছাদে, তুমি নেবে? তোমার পাপা বকবে মা। তুমি তোমার পাপার সাথে এসে যতগুলো ইচ্ছে ফুল নিও। পুতুল কিছুটা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। চারু সব বুঝেও কোনো প্রতিক্রিয়া করলো না। মাথায় প্রতিক্রিয়া করার বাটনটা বোধহয় খারাপ হয়ে গেছে। সব কিছু স্বাভাবিক মনে হয়। এখন আর কান্না পায় না, হাসি আসে না, রাগ ওঠে না, কষ্ট হয় না। কি অদ্ভুত জীবন। চারু ঘর থেকে বেরিয়ে আসে বাগানের উদ্দেশ্যে। সেখানে তেমন ভালো লাগছে না, সকলেই অপরিচিত। বাগানের এক অংশে গিয়ে দেখলো পুতুলকে। সাথেই একটা লোক পুতুলকে চকলেটের প্রলোভন দেখাচ্ছে। পুতুল ঠিক বুঝে উঠতে পারছে না ওর কি করা উচিত। চারু সেদিকে এগিয়ে গেল। চারুকে দেখেই ভড়কে গেল লোকটা। চারু তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটার দিকে তাকালো। চারুকে এভাবে তাকাতে দেখে লোকটা আবারও ঘাবড়ে গেল। শার্টের হাতা দিয়ে ঘাম মুছে একটু হাসার চেষ্টা করলো। চারু কঠিন মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রইল পুতুলের পাশে। কে আপনি? চারুর এই সামান্য প্রশ্নে চমকে উঠল লোকটি। অথচ চারু চমকে যাওয়ার মতো কিছু বলেনি। চারুর সন্দেহ আরও গভীর হলো। আমি পুতুলের মামা। আমি আমার ভাগিনীর সাথে দেখা করতে এসেছি। আপনি কে? আপনি পুতুলের মামা, তার কি প্রমাণ আছে? মা, তুমি এই লোকটাকে চেনো? পুতুল কিছুই বলল না। লোকটা একটু আত্মবিশ্বাস নিয়ে পুতুলকে কুলে তুলতে নিলেই চারু তার হাতটা ধরে আটকে ফেলে। আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আপনি কে যে আমি আপনাকে উত্তর দেব? আমি কে সেটা আপনার জানার প্রয়োজন নেই। তবে আপনি যে ভালো কেউ নন সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। বাজে কথা না বলে সরে যান। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। শুধু শুধু নিজের বিপদ টেনে আনবেন না। লোকটার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল চারু। ভয়ঙ্কর হাসি। চারুর হাসির শব্দে লোকটার গায়ের লোম দাঁড়িয়ে গেল। শুকনো একটা ঢুক গিলে গলায় জোর আনার চেষ্টা করে বলল, দেখুন, আপনি ভালো করছেন না। পুতুল আমার ভাগ্নি, ওকে আমার কাছে আসতে দিন। সম্পত্তির লোভে বুঝি ভাগ্নিকে এতদিন পরে মনে পড়ল? চারু আন্দাজে কথাটা বললেও লোকটার চোখে মুখে ভীতি প্রদর্শিত হলো। এমন সময় সাজিদ ছুটে বাড়ির বাইরে আসতে দেখা গেল। সম্ভবত পুতুলকে খুঁজতে এসেছে। লোকটাকে দেখে সাজিদ স্তব্ধ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। পরক্ষণে আবার চিৎকার করে জিজ্ঞেস করলো, এইখানে কেন এসেছিস তুই? কি চাস আমার মেয়ের কাছে? সাজিদের চিৎকারে ভড়কে গেল লোকটা। তবে চারু নির্ভয়ে উত্তর দিল, এই লোকটিকে পুতুলকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের কাছে নিতে চাইছিল। আগুনে ঘি ঢালার জন্য এই কথাটুকুই যথেষ্ট ছিল। রেডি হয়ে নিন চারুলতা, আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। সাজিদ ভেবেছিল চারু জিজ্ঞেস করবে কোথায় যেতে হবে। তবে সাজিদকে ভুল প্রমাণ করে দিয়ে চারু এই সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলো না। মেয়েটাকে আজও ঠিক বুঝে উঠতে পারল না সাজিদ। সে চারুলতাকে একটা বোরকা দিল যেন চারুকে কেউ চিনতে না পারে। চারু কিছু না বলেই সেটা নিয়ে নিল। গাড়ি বের করছি আপনি তৈরি হয়ে আসুন। চারু সাজিদের কথার কোনো প্রত্যুত্তর করল না। চুপচাপ বোরকা পরিধান করে নিচে নেমে গেল। সেখানে সাজিদ তার জন্য অপেক্ষায় আছে। চারু নিচে নেমেই গাড়িতে গিয়ে বসে পড়ল। আপনার কৌতূহল হচ্ছে না আমরা কোথায় যাচ্ছি? অনুভূতিরা এখন মৃত, তাই এসব ছোটোখাটো বিষয়ে আর কৌতূহল জাগে না। বাহ, মাত্র 19 বছর বয়সেই অনুভূতিহীন হয়ে গেলেন। এইটাই তো অনুভূতি জন্মানোর বয়স। আর 5টা সাধারণ মেয়ের মতো হলে সম্ভবত এই সময়টাতে অনুভূতি জাগতো। 5টা সাধারণ মেয়ের মতো বাঁচতে চান? আমি চাইলেও আমার জীবন আর কখনো স্বাভাবিক হয়ে যাবে না। আমার ভয়ানক অতীত বারবার সামনে চলে আসবে। তাছাড়া বেঁচে থাকার অনুভূতিটাও এখন আর তীব্র নয়। সব কিছুই খাপছাড়া মনে হয়। এতটা শক্ত হবেন না চারুলতা। জীবন এখনও শেষ হয়ে যায়নি, খুব শীঘ্রই হবে। 5টা খুন করে জেল পালিয়ে যদি আরও একটা খুন করি তাহলে তো অচিরেই আমার ফাঁসি অনিবার্য। আপনার কথাবার্তার ধরন খুব গম্ভীর। বয়সের তুলনায় অধিক ম্যাচুরিটি আপনার মাঝে। বয়স দিয়ে সবসময় সব কিছুর হিসেব করা যায় না মিস্টার এসআই। তার সর্বোৎকৃষ্ট উদাহরণ আপনি। চারু কিছু না বলে রহস্যময়ী একটা হাসি দিল। কে জানে কতটা রহস্য এই মানবীকে ঘিরে আছে। সেই রহস্যের চাদর কবে ভেদ হবে? আপনার কলিগরা কাল পার্টিতে এলো না? জেলে যেতে ইচ্ছে হয়েছে নাকি তাদের খোঁজ করছেন? আপনার
জুনিয়রকে আমার বিরিয়ানি রান্না করে খাওয়ানো ছিল। আপনি হিমেলের পেছনে কেন পড়েছেন বলুন তো? বেচারা খুবই ইনোসেন্ট। আজকাল সরলতার ভাত নেই। যে সয় তাকে আরও অনেক কিছু সহ্য করতে হয়। সে এখনও পুলিশ অফিসার হয়ে উঠতে পারেনি। সে যোগ্য নাকি অযোগ্য সেটা ঠিক করার যোগ্যতা এখনও আপনার হয়ে ওঠেনি চারুলতা। নিজের সীমায় থাকুন। আমার সীমা আমি অনেক আগেই অতিক্রম করে ফেলেছি। এখন কারো সাধ্য নেই আমাকে আবার সেই সীমারেখায় গণ্ডিতে আবদ্ধ করার। এতটা বেপরোয়া হবেন না চারুলতা। সামনে সারা জীবন পড়ে আছে। আমার জীবন তো শুধুমাত্র আর কয়েকটা দিন, তারপর আমার ফাঁসি হবে আমি নিশ্চিত। কিন্তু তার আগে আমি তাকে হত্যা করে যেতে চাই। আরও হাজারো চারুলতার জীবন রক্ষা করতে চাই। আমার প্রতিশোধের আগুনে তাকে জ্বালাতে চাই। সাজিদ চারুকে নিয়ে গেল তার কলেজে। চারু কলেজ দেখেও কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। খুবই স্বাভাবিকভাবে বলল, এখানে কেন এসেছি আমরা? সামনেই আপনার পরীক্ষা, পড়াশোনা শুরু করে দেওয়া উচিত আপনার। কি হবে পড়াশোনা করে? আমি তো এমনিতেই মরে যাব। আপনার কাছে আমি এমন উত্তর আশা করিনি চারুলতা। আপনাকে আমি খুবই প্রাণবন্ত মনে করেছিলাম। আমি ভাবতাম আপনি শেখার জন্য পড়াশোনা করেন। জীবনের শেষ কয়েকটা দিন যদি শিক্ষা অর্জন করে কাটানো যায় তাহলে ক্ষতি কি? চারু উত্তর দেয় না। নিজেকে কেমন যেন শক্ত কোনো এক আবরণীতে ঢেকে ফেলেছে সে। আপনার জীবনের উদ্দেশ্য কি চারুলতা? আমার মৃত্যুর আগে ওই পিশাচটাকে খুন করা। তেমন উদ্দেশ্য নয়। আমি বলতে চাইছি, অনেকেরই তো ইচ্ছে থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার ইত্যাদি হওয়ার। আগে ইচ্ছে ছিল ডক্টর হব। এখন আর সে স্বপ্ন দেখি না। বাঁচবই কয়দিন। অবশ্য স্বপ্ন দেখতে ক্ষতি কি? স্বপ্ন তো সবাই দেখে। তবে আমার চোখেই এখন আর কোনো স্বপ্ন আসে না। স্বপ্ন আমাকে ফাঁকি দিয়ে আমার সাথে লুকোচুরি খেলে। ঘুমালেও স্বপ্ন আসে না, জেগে থাকলেও আসে না। আপনার কথাবার্তায় আপনাকে বেশ ডিপ্রেসড মনে হয় চারুলতা। আমি মানুষটাই এমন হয়ে গেছি বুঝলেন। কেন যেন আর অনুভূতি কাজ করে না। শিহাবের প্রতিও না। অনুভূতিরা প্রায় ঝিমিয়ে এসেছে। তবে তার প্রতি অনুভূতি না আনতে চাইলেও আমি অনুভূতি চাই। প্রতিহিংসা ছাড়াও অন্যান্য অনুভূতি আমার প্রয়োজন। মৃত্যুর আগে কিছু মানুষকে আমি ভালোবাসতে চাই। আমার ভাইকে ভালোবাসতে চাই, লতাকে ভালোবাসতে চাই, শাওন ভাইকে একটু ভালোবাসতে চাই। এই মানুষটা সারা জীবন শুধু আমাকে দিয়েই গেল। তারও কিছু প্রাপ্য। শিহাবের প্রতি অনুভূতিহীন হতে চাই। হামিদকেও ভালোবাসেন না? খুব চেষ্টা করি, ভালোবাসাটা আসে না। শিহাবকে ছেড়ে শাওনকে কেন ভালোবাসতে চান? শাওন তো আর নেই। শিহাবের সাথে ভালোবাসার পরিণতি পাওয়ার সম্ভাবনা থাকলেও শাওনের সাথে তো সেই সম্ভাবনা শূন্য। এই জীবনে কাউকে জড়াতে চাই না, তাই শাওন ভাই সর্বসেরা। সে মৃত্যুর আগেও আমার কাছে শুধু একটু ভালোবাসা চেয়েছে, কিন্তু আমি এতটাই অনুভূতিহীন হয়ে গেছি যে আমি চেয়েও তাকে ভালোবাসতে পারিনি। তাকে ভালোবাসার ইচ্ছে ছেড়ে দিন, শিহাবকে ভালোবাসুন। আমি না হয় আপনাকে আইনের হাতে তুলে দেব না। সুন্দর মতো বেঁচে থাকবেন। আপনার সুখে থাকার অধিকার আছে চারুলতা। আমি মানুষটাই কষ্টের সাগরের মতো। আমাতে বিলীন হতে চাইলে যে সব সুখের আশা ত্যাগ করে দুঃখের সাগরে বিলীন হতে হবে। শিহাব তো পেয়েই আসছে এত বছর যাবৎ সেই কষ্ট। বিলীন হয়েছে আপনাতে। আমাতে বিলীন হলেই বিলীন হওয়া যায় না। কষ্টের সমুদ্রে জাহাজ ভিড়ানো এত সহজ নয়, দক্ষ নাবিক হতে হয়। মাত্র 34 বছর বয়সে এত বড় একটা ব্যবসা নিজ হাতে সামলানো ছেলেটির মতো শক্ত একজন ছেলের প্রতি রাতে বালিশ বেজে অশ্রু জলে। প্রতিনিয়ত অপেক্ষা করে প্রতিনিয়ত অপেক্ষা করে যায় তার স্বর্ণলতার জন্য। এই বুঝি একবার এলো, তাকে জড়িয়ে ধরলো। অনেক বেশি ভালোবাসা নিয়ে তার মনের সর্বস্ব দখল দিয়ে দিল তাকে। কিন্তু এমন হয় না। স্বর্ণলতা আসেও না, তাকে ভালোবাসে না। চাতক পাখির মতো খুঁজে বেড়ায় একটু ভালোবাসা, কিন্তু তার ভালোবাসা ঝুড়ি সেই সম্পূর্ণ অন্য কারোর নামে করে দিয়েছে। ভালোবাসার ঝুড়ি শিহাবের নামে নেই। এর চেয়েও বেশি কষ্ট হয় যখন শিহাবের মনে হয় সেই ঝুড়িটা অন্য কারোর নামে। সেই ভালোবাসার ঝুড়িটা কি একমাত্র শিহাবের হতে পারতো না? উত্তর মেলে না। নিস্তব্ধ রাত ছাপিয়ে নতুন ভোরের উদয় হয়, কিন্তু শিহাবের অপেক্ষার প্রহর কাটে না। তার জীবনের ভোর হয় না। তার স্বর্ণলতা ফিরে আসে না। কি বিষণ্ণ লাগে সব কিছু। বাড়ির সাথে সকল সম্পর্ক অনেক আগেই শেষ করেছে, কিন্তু আজও সব শেষ হয়নি। বাড়ির প্রতিটি মানুষ এখনো ভালোবেসে অপেক্ষা করা যায় তার জন্য। এতগুলো মানুষের ভালোবাসা পায়ে ঠেলা সম্ভব হয় না শিহাবের পক্ষে। তাই আজ প্রায় 2 বছর পর বাড়ি ফিরে এসেছে শিহাব। তবে বাড়িতে এসেই দরজায় খিল দিয়েছে। কারোর সাথেই কথা বলতে আর ভালো লাগছে না। অনেক দিন পর শিহাব এগিয়ে গেল সেই ড্রয়ারের সামনে। মাঝে পেরিয়ে গেছে 4টা বছর, কিন্তু এই ড্রয়ারটা খোলা হয়নি। তালা খুলতে কিছুটা
ঝামেলা হলো। 4 বছর যাবৎ অকেজো হয়ে আছে এটি। তবে তালা খুলতেই বেরিয়ে এলো 4 বছর আগের কিশোরী চারুর সেই চিত্র, যা নিজের হাতে অঙ্কন করেছিল শিহাব। কচি কিশলয়ের মতো মুখখানি, কি কমল! এই ছবিটা শিহাব তখন এঁকেছিল যখন চারুর বয়স 15। লজ্জাজনক ঘটনা তখন ঘটেছিল যখন চারুর সামনে ধরা পড়ে গেল। শিহাব যে কেমন অস্বস্তির মাঝে পড়েছিল সেটা শুধু সে নিজেই জানে। খুব কষ্টে নিজেকে শক্ত রেখেছিল। যে চিত্রকর্মটি শিহাব চারুকে জড়িয়ে ধরে রেখেছে সেটা দেখে অবাক নেত্রে চারু তাকিয়েছিল শিহাবের দিকে। শিহাবের ইচ্ছে হচ্ছিল, কি যে ইচ্ছে হচ্ছিল তা বিশ্বাস শিহাব নিজেও ধরতে পারেনি। কতদিন পর এই পুরনো স্মৃতিরা আবার মাথায় এসে হানা দিল। চারুর সাথে কাটানো এক মুহূর্ত শিহাব ভুলে যেতে পারে না। কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলে যত না আনন্দ হয়ে হয়ে না পেলে তার চেয়ে অনেক বেশি কষ্ট হয়। পাওয়ার আনন্দ কিছুদিনের হলেও তা পাওয়ার বেদনাটা সারা জীবনের। শিহাব এখনো ভেবে পায় না সে বেঁচে আছে কিভাবে। স্বর্ণলতাবিহীন শিহাবের অস্তিত্ব না থাকুক। দরজায় কড়া নাড়ার আওয়াজে শিহাবের ভুরুযুগল কুঞ্চিত হলো। কে? ভাই, আমি যাবিন। বড় চাচি তোমারে নিচে যাইতে কইছে। আমার ক্লান্ত লাগছে। মাকে গিয়ে বল আমি এখন নিচে আসতে পারবো না। আসো, ভাত খাইয়া যাও। খাওয়ানোর জন্য ডাকছে। তুমি না খাইলে বড় চাচিও খাইব না। শিহাব জানে এখন কথা বাড়িয়ে লাভ নেই। জমিদার গিনি বড্ড জেদি। আপনার কাছে আমি আরও একবার কৃতজ্ঞ চারুলতা। কেন? কাল রাতে সাইফুল এসেছিল পুতুলকে নিতে। সাইমার ভাই ছিল সে। আপনি সঠিক সময়ে না পৌঁছালে সম্ভবত আমার মেয়েটাকে আমি আর পেতাম না। পুতুল কি তাকে চিনতো? কয়েকবার ছবি দেখিয়েছিল, তবে জ্ঞান হবার পর সরাসরি দেখা হয়নি। তাই সম্ভবত সে কনফিউশনে ছিল। চারুলতা, আপনি কিছু মনে করবেন না। আমি পুতুলকে আপনার সাথে মিশতে দিচ্ছি না বলে। আসলে মেয়েটাকে আমি খুবই ভালোবাসি। কোনো ঝুঁকি নিতে ইচ্ছে হয় না। আপনার অতীত তো আপনি জানেনই। সত্যি বলতে খুব চিন্তায় থাকি আমি। আপনার কি মনে হয় আমি আপনার মেয়েকে খেয়ে ফেলবো? মনে করাটা কি খুব ভুল হবে? সম্ভবত না। তবে কালকের পর অনেকাংশে সেই ভয় আমার কেটে গেছে। আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। আমি আবারও কৃতজ্ঞ আপনার কাছে। আপনি পুতুলকে খুব ভালোবাসেন, তাই না? হুম। প্রতিটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। একজন বাবা সবচেয়ে বেশি তার মেয়েদের ভালোবাসেন। আমি কেন বাবার ভালোবাসা পেলাম না বলতে পারেন? পেলে হয়তো আমার জীবনটা এমন হতো না। সুন্দর একটা জীবন পেতাম আমি। সৃষ্টিকর সৃষ্টিকর্তা হয়তো আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছেন। আর ভালো কিছু চাই না আমি। আমি শুধু তাকে খুন করতে চাই। চারপাশে প্রচণ্ড বাতাস। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে সাজিদ আর চারু। ইতিমধ্যেই পরিবেশ ভারী হয়ে এসেছে। পরিবেশ স্বাভাবিক করার জন্য সাজিদ বলে উঠল, দেখুন তো জায়গাটা চিনতে পারছেন কিনা। আমি আগে কখনো এখানে আসিনি। গেস করার চেষ্টা করুন। পারছি না। আচ্ছা, সহজ করে দিচ্ছি। বলুন তো ব্রিজের নিচ দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে? নদীর নাম সম্পর্কে আমার তেমন ধারণা নেই। কবির ভাষায় 1300 নদীর দেশ বাংলাদেশ। তার মধ্যে হাতে গোনা 12-13টা নদীর নাম আমি জানি, বলতে পারবো। কবির ভাষায় 1300 নদীর কথা উল্লেখ হলেও বর্তমান বাংলাদেশে কিন্তু প্রায় 900+ নদী আছে। যাই হোক, আপনি যেই 12-13টা নদীর নাম জানেন তাদের মধ্যেই একটা নদী এটা। আপনি কিভাবে জানলেন এই নদী আমার 12-13টা নদীর নামের লিস্ট আছে? জানি, আপনার পাঠ্য বই অনেকবার নদীটির নাম এসেছে। চারু একবার ব্রিজ থেকে নিচের দিকে তাকালো। খুব বেশি উঁচু না হলেও নিচু বলা যাবে না ব্রিজটাকে। নদীর পানি দেখে মনে হচ্ছে খুবই কালো এবং বাতাসে দুর্গন্ধ ভেসে আসছে। চারুর মুখে বাঁকা তীর্যক হাসি ফুটে উঠল। এটা বুড়িগঙ্গা নদী। ঠিক ধরেছেন। বলেছিলাম না আপনার জানা নদীর নামেই এই নদীটা আছে। পাঠ্য বইয়ের নামটা দেখতে দেখতে অনেকবার বুড়িগঙ্গা নদীটি দেখতে ইচ্ছে হয়েছিল। কতবার পড়েছি এই নামটি। বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। বর্তমানে বুড়িগঙ্গা নদী দূষিত হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। নৌকায় উঠবেন নাকি? না। কেন? সাঁতার জানেন না? মেয়েরা তো শুনেছি নৌকায় চড়ে ভাব দেখানোর জন্য পাগল থাকে। আমার বেড়ে ওঠা গ্রামাঞ্চলে নদী, খাল, বিল, পুকুর এসবই হামেশাই দেখে এসেছি। নৌকায় চড়াও কম হয়নি, সাঁতারও কেটেছি প্রচুর। আর বাকি রইল ভাব জিনিসটা কি সেটাই আজ অবধি বুঝে উঠতে পারলাম না। বাদ দিন, বাসায় যাওয়া যাক। আর একটু থাকি।
সাজিদ উত্তর দিল না, তবে নিজেও দাঁড়িয়ে থাকলো। এটা মনসম্মতির লক্ষণ। চারু মুচকি হেসে তাকিয়ে রইল নদীর দিকে। কতদিন পর নিজের ভিতরে গভীর আবেগ অনুভূত হচ্ছে। অনুভূতিটা মন্দ না। সাজিদ অবাক হয়ে প্রথমবারের মতো লক্ষ্য করলো আবেগ অনুভূতিহীন চারুর গভীর আবেগ। চারুর অতীতের কথা ভেবে সাজিদের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেয়েটা এখনো সম্পূর্ণ অনুভূতিহীন হয়ে যায়নি। একটু ভালোবাসা দিয়েই আবার তাকে প্রাণবন্ত করে তোলা সম্ভব। চারুলতার সাথে যা হয়েছে তার জন্য চারুলতা দায়ী ছিল না, তবে এর শাস্তি কেন ওকে পেতে হবে? না, এটা অন্যায় হবে মেয়েটার সাথে। তার একটু সুখে থাকার, একটু ভালো থাকার অধিকার আছে। এই ছিল আমি চারুলতার 25 থেকে 28 পর্যন্ত সবগুলো পর্ব একসাথেই।